কোথায় যাচ্ছেন? আমার একটা কথাও তো উত্তর দিচ্ছেন না। তোর এত উত্তর জেনে কি হবে? তোর সব প্রবলেম সলভ করবো আমি। এই সলভের উত্তর আমার কাছে থাকলেই চলবে। না, চলবে না। কোথায় যাচ্ছেন বলুন। থানায়। কেন? আমার নামে মামলা হয়েছে, হাজিরা দিতে যাচ্ছে। যাবি তুই? চল, ঘুরে নিয়ে আসি আমার শ্বশুর বাড়ি। তেসরা পোলা, সোজাভাবে বলা যায় না কথা। আসছি আমি। এই শালা, তোর বোনকে দেখে রাখিস। আরাধ্য চলে গেল থানায়, পুলিশের সাথে কথা বলল। আপাতত জেলখানাতেই আছে তারা, কিন্তু কতক্ষণ থাকতে পারবে জানে না, কারণ অলরেডি বেল পাওয়ার কার্যক্রম শুরু করে দিয়েছে তাদের পক্ষের উকিল। আরাধ্য তপ্ত শ্বাস ফেলল। এর পার্মানেন্ট ফাঁসি হলে বাঁচত। আরও মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। সন্ধ্যা জাস্ট ভাবতে পারছে না শ্রেয়া এসব করছে। শ্রেয়া কেন এসব করছে? ওর সংসার তো ভেঙেছে ওর নিজের দোষেই। সন্ধ্যা তো কখনো ওর আর নিখিলের মাঝে যায়নি তাদের বিয়ের পর, বরং সন্ধ্যা নিজেই নিজের বাড়িঘর ছেড়ে দূরে চলে গিয়েছিল। এত হিংসা ক্ষোভ কিসের জন্ম নিল? সে তো নিখিলের কোনো ক্ষতি করছে না, শুধু তাদেরই কেন ক্ষতি করছে? ওর ভেতরকার মনুষ্যত্ব কি মরে গেছে? আমি ভাবতে পারছি না কণা, শ্রেয়া এই পর্যন্ত যেতে পারে। আমিও না, শ্রী আপু এত ভয়ঙ্কর হলো কেন? সে তো নিজের মতন করেই বাঁচতেছে, আর জীবনে তো আমাদের কোনো হস্তক্ষেপ নেই, তাহলে সে কেন আমাদের জীবনে বিপর্যয় সৃষ্টি করছে? অমানুষ হয়ে গেছে। নিজেই রাজি হলো ডিভোর্স দিতে নিখিল ভাইকে, নিজেই পছন্দ করে বিয়ে করলো বয়স্ক এক লোককে, এখন আবার এইসব করছে। জেলে থাকো কিছুদিন, যদি ভালো হয়। ভালো হলে সেদিনই হতো, যেদিন নিজের দোষে নিখিল ভাইকে ডিভোর্স দিল। ওর কাছে ভালোবাসা পরিবার এসব ম্যাটার করে না। ভাবতে অবাক লাগে, একসময় আমার বেস্ট ফ্রেন্ড ছিল সে, বেস্ট বোনও। ঘৃণা লাগছে নিজের উপর। তখন তো শ্রী আপু ভালো ছিল, ভালোবাসা না পেলে মানুষকে অমানুষ বানিয়ে ছাড়ে। আরও উঠে বসলো, মায়ের কথায় দ্বিমত প্রকাশ করলো। ভালোবাসা না পেলে মানুষ মানুষকে অমানুষ বানিয়ে ছাড়ে, এটা একটা ভুল কথা। আমি দেখেছি একজনকে, সে তার ভালোবাসার মানুষকে পায়নি। কই, সে তো অমানুষ হয়ে প্রতিশোধ দেয়নি। কার কথা বলছিস তুই? আরুর মুখে এসে ফিরে গেল নীরার নামটা। নামটা বলে মেয়েটাকে লজ্জার ভেতর ফেলতে চায় না আরু। আছে একজন মা, সবাই এক হয় না। কেউ না পেয়েও না ছুঁয়েও ভালোবাসতে জানে। আমিও তো বলিনি সবার কথা, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, তেমন মানুষও সমান না। হুম। দুপুরের দিকে আরাধ্য বাড়ি ফিরল। রাত আষাঢ়ও এসেছে, বেলও হয়ে যাবে কয়েকদিনের ভেতরে। আষাঢ় রাতের বিশ্বাস হচ্ছে না শ্রেয়া এত নিচে নামতে পারে। দুই পরিবার থম মেরে গেছে। আরাধ্য গলা ঝেড়ে বলল, আচ্ছা, এসব ভেবে আর কি হবে বলো? আইনের বাইরে তো আর আমরা কিচ্ছু করতে পারি না। আমাদের উচিত একটা ফ্যামিলি ট্যুর দেওয়া। এসবের থেকে একটু দূরে বাইরে সমুদ্র তীরে গিয়ে কয়েকটা দিন কাটানো উচিত। এতে মন মাইন্ড দুটোই ফ্রেশ হবে আমাদের। আয়ুষের তো সেই লাগলো তার ব্রোয়ের এই প্রস্তাবটা। সে বিচে থাকা ওই ছাতাওয়ালা বেঞ্চগুলোতে বসে কোল্ড ড্রিঙ্কস খাবে আর সমুদ্র দেখবে, সেই মজা হবে। আর সে ওই ঘের দেওয়া গ্রাউন্ডগুলো পড়বে, মাথায় লেডিস ক্যাপ থাকবে, বিচে ছোটাছুটি করবে, আর আয়ুষ তা দেখবে। কথাগুলো ভেবেই আয়ুষের লাফাতে ইচ্ছে করলো। ফিসফিস করে বাবাকে বলল, বাবা, আমি সমুদ্র দেখব। তুমি বলেছিলে আমি যা বলবো তাই শুনবে। আমি সমুদ্র দেখব, রাজি হয়ে যাও। আচ্ছা, দেখছি। রাত রাজি হলো, আশারও রাজি হলো। আরাফাত শরীফারা যেহেতু এখানেই আছে, সেই জন্য আশার তাদেরও বলল তাদের সাথে যাওয়ার জন্য। আরাফাত প্রথমে একটু দ্বিমত করেছিল, কিন্তু কুণালের জন্য শেষে রাজি হলো যেতে। তারা সবাই পরশুই রওনা হবে কক্সবাজার। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে আরাধ্য রুমে আসলো। পেছন পেছন আরুও আসলো। আরাধ্যকে বিছানায় শুতে দেখে বলল, আমাকে এভাবে ইগনোর করার মানে কি? আরাধ্য চোখ মেলে জবাব দিল, তুই কি বাইরের মেয়ে নাকি যে তোকে ইগনোর করবো? গতকাল সকাল অবধি কত খেয়াল যত্ন নিচ্ছিলেন, আর যে একটু সুস্থ হলাম অমনি ইগনোর শুরু। হ্যাঁ, এর চেয়ে তো আমার 12 মাসই অসুস্থ থাকা উচিত আমার অ্যাটেনশন পাওয়ার জন্য। আরাধ্য তপ্ত শ্বাস ফেলে হাতের ইশারায় বলল, আয়, কাছে আয়। আরও এগিয়ে আসলো। আরাধ্য পাশে বসতে বলল।
আরও পাশে বসলো। আরাধ্য আরুর হাতটা বুকে ধরে বলল, কিছু বুঝতে পারছিস? হার্টবিট আপ অ্যান্ড ডাউন হচ্ছে। কতটা জোরে জানিস? ডক্টর হলে বলতে পারতাম। আমি বলে দিচ্ছি, মিনিটে 126টা ধাক্কা দিচ্ছে। কারণ তোকে দেখলে আমার হৃৎপিণ্ড ছোটো ছোটো করে শুরু করে দেয়। আরও গম্ভীর চোখে তাকিয়ে রইল তার দিকে। তাহলে ইগনোর করেন কেন? ইগনোর করছি না রে পাগলি, দিনের বেলা দূরত্ব রাখতে চাইছি। কাছাকাছি থাকলে প্রেম পেয়ে যায়। তাই বলে এতটা ইগনোর? ওরে আমার সোনাটা, আয় বুকে আয়, তোকে আমার বুক পকেটে ভরে রেখে দেই। মজা করছেন? না, সিরিয়াস আমি। কালো জাদুতে মরে যেতাম, ভালোই হতো। আরাধ্য আরুর বাহু ধরে টান দিল। মরবি কেন? আমার আয়ু তোর হোক, তুই বেঁচে থাক আরও 80 বছর। আমাদের ছোট করে ছানাপোনা হোক, ফুটবল ক্রিকেট টিম বানাতে হবে না? সেদিন যে বসে বসে এসব করলাম, আমি আর তুই স্টেডিয়ামে বসে ওদের খেলা দেখব আর পপকর্ন খাবো, সে সুন্দর একটা দৃশ্য কল্পনা করেই কেমন খুশি লাগছে। আকাশ তখনও ঠিক করে ভোরের আলো পায়নি। চারপাশে ঘুমচোখা নিস্তব্ধ। জানালার বাইরে বাতাস কুয়াশা চাদর জড়িয়ে ঘুমন্ত শহরটাকে জড়িয়ে রেখেছে। কিন্তু আহমেদ বাড়ির ভেতর ঠিক যেন উল্টো চিত্র, জোয়ারের মতো উচ্ছ্বাস ছড়িয়ে গেছে। ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে কণা এক এক করে তাপ পরক করছেন ফ্লাস্কের, যেন পুরো রাস্তা চায়ের অভাব না হয়। পাশে আয়ুষ দাঁত মাজতে মাজতে ঘুম কাতুরে গলায় বলছে, আম্মু, আমি তো রাস্তায় গিয়ে গাড়িতে আবার ঘুমিয়েই পড়বো। তাহলে এখন উঠালে কেন? একেবারে ঘুমন্ত অবস্থায় গাড়িতে উঠাতে আমায়। আরও তার ব্যাকপ্যাকের চেন টানছে, রুমাল খুঁজে পাচ্ছে না। তার চোখে মুখে তাড়া, কিন্তু সেই তাড়ার ভেতরেও একরকম তৃপ্তি ছড়িয়ে আছে। এই ভ্রমণের অপেক্ষায় ও ছিল বহুদিন ধরে। পেছনে দাঁড়িয়ে আরাধ্য তার গাড়ির চাবি নিয়ে প্রস্তুত। আরও একটু হাসে। 3টা মাইক্রোবাস ছুটে চলে কক্সবাজারের পথে। একটা বড় মাইক্রোবাসে আরাধ্য চালকের আসনে, পেছনে বসেন কণা, রাত, আরু ও আয়ুষ। আরেকটাতে আরাফাত ড্রাইভ করছে, পাশে শরীফা, তাদের ছেলে কুনাল, আশার, সন্ধ্যা, আরশি ও নিখিল, নীরা ও নীরার মা আরেক গাড়িতে। চোখ ধাঁধানো ভোরের আলো ফুটতে না ফুটতেই 2টি গাড়ি শহরের গলি ছাড়িয়ে হাইওয়ে ধরে এগিয়ে যায় দক্ষিণের দিকে। রাস্তার দুই পাশে নিঝুম ধান ক্ষেত, মাঝে মাঝে দেখা যায় নাম না জানা নদী, কোথাও কোথাও ভেসে আসে পাখির ঝাঁক। বেলা 2টার দিকে গাড়িগুলো থামে কক্সবাজারের সাইমন বিচ রিসর্টের সামনে মোড়টায়। সেদিন আকাশটা একটু রৌদ্র ছায়া মিশ্র, কিন্তু বাতাসে সামুদ্রিক নোনতা ঘ্রাণ ঠিকই জানান দেয় তারা সাগরের কাছাকাছি। রিসোর্টের প্রবেশপথে পা রেখেই সবাই থমকে দাঁড়ায়। বিশাল গেট, ভেতরে একদম ট্রপিক্যাল গার্ডেন টাইপ সাজানো। চারদিকে নারকেল গাছ, সুইমিং পুলের পাশ ঘেঁষে হালকা ধোয়া ধোয়া পানির বাষ্প ভেসে বেড়াচ্ছে। রিসোর্টের বিল্ডিংটা আধুনিক আর স্টাইলিশ। কাছে মোড়ানো ব্যালকনি যেন সাগরের দিকে এগিয়ে আছে। লিফট ধরে সবাই চলে যায় আলাদা রুমে। আরু আর আরাধ্য রুম 707। দরজা খুলেই আরু থেমে যায়। বেলকনি, একটা স্লাইডিং গ্লাস ডোর খুলে সমুদ্র এসে দাঁড়িয়েছে তাদের সামনে। রোদেলা দুপুরের আলোয় সমুদ্রের নীলটা ঝলমলে, ঢেউয়ের উপর সূর্যের প্রতিচ্ছবি পড়ে রূপালি ঝিকিমিকি করছে। আরু রুমে ঢুকেই আগে ফ্রেশ হয়ে তারপর বারান্দায় বসে। আরাধ্য গিয়েছে ফ্রেশ হতে। আরুর শরীর বাতাসে ছুঁয়ে দিচ্ছে, মন প্রাণ একদম শীতল হয়ে যাচ্ছে। রোদের ঝলমলটাও কমতে শুরু করেছে। আরাধ্য ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বেলকুনিতে আসলো। আরু ফোন দিয়ে ছবি তুলছে সমুদ্রের। সেটা দেখে আরাধ্য হাতে থাকা টাওয়ালটা ছুঁড়ে মারল আরুর মুখের উপর। আকস্মিক এমন হওয়ায় আরু রেগে গেল। মুখের উপর থেকে টাওয়ালটা সরিয়ে আরাধ্যর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, টাওয়াল ছুঁড়ে মারলেন কেন? কি সমস্যা? আরাধ্য আরুকে ঠেলে পাশে বসে বলল, সমস্যা তো অনেক, কোনটা শুনতে চাস? টাওয়াল ছুঁড়ে মারাটা শুনতে চাই। বিশেষ কোনো কারণ নেই, সেজন্য ছুঁড়ে মেরেছে। আমার মাথা ব্যথা করছে। তো টিপে দে। গলা ব্যথা করে না কখনো? ওটাও টিপে দিতাম। মাথাটাই দিয়ে আপাতত, গলা ব্যথা করলে বলবো নি, তখন টিপে দিস বরং।
চলুন সমুদ্রের কাছে যাই। সমুদ্রের কাছে যেতে হবে কেন? দেখব। এখান থেকেই দেখ, মানা করছে কে? না, আমি কাছে গিয়ে দেখব। তাহলে তুই যেতে থাক, আমি শার্ট পরে ফিটফাট হয়ে আসছি। আরও চলে আসলো। নীরা সমুদ্রের গা ঘেঁষে দাঁড়িয়েছিল। পাশে কাউকে এসে দাঁড়াতে দেখে ঘাড় বেঁকিয়ে তাকিয়ে দেখলো আরুকে। নীরা হাসার চেষ্টা করে বলল, আপু তুমি? জি আমি। মন খারাপ? না না তো। আমরা কিছুক্ষণ কথা বলতে পারি? নিশ্চয়ই। চলো ওই বালুতে বসি। আরু নীরা বালুতে বসলো। আরু নীরার হাতটা নিজের হাতের মুঠোয় টেনে নিয়ে বলল, আমি জানি তোমার ব্যাপারে, তুমি পছন্দ করতে আরাধ্যকে, কিন্তু একটা কথা কি জানো, যে তোমার না তার জন্য ভেবে নিজের ক্ষতি করার কোনো মানই হয় না। তুমি প্রাণচঞ্চল একটা মেয়ে, তোমার হেসে ঘুরে বেড়ানোর বয়স। এই বয়সে তুমি তা না করে এক মরিচিকাকে নিয়ে এখনো পড়ে আছো। নীরা মৃদু হাসলো। আরু হাতের উপর হাত নাড়িয়ে বলল, ভুল বুঝছো আপু, আমি তোমার স্বামীকে নিয়ে আর ভাবি না। আমার লজ্জাবোধ হয় কথা বলতে, সেজন্য আমি কিছুটা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করছি। মোটেও লজ্জাবোধ করবে না। লজ্জা পাবার মতন কিছু করনি তুমি। তুমি ভালোবেসেছো, কোনো অন্যায় করনি। তুমি আরাধ্যর কাজিন, কাজিনটা যেমন হই হুল্লোড় করে তুমিও করবে। তোমার রাগ লাগবে না? হো মা, রাগ কেন লাগবে? আমি তেমন মেয়েই নই যে এসব নিয়ে হিংসা করব। নীরা একটু অবাক হয়ে তাকিয়ে রইল আরুর দিকে। তারপর মৃদু হেসে বলল, তোমার মতো মেয়ের প্রিয় মানুষকে ভালোবেসে ফেলেছিলাম, সরি। ভালো থাকো সব সময়। আহা, সরি বলো না। সবাই ভালো থাকবে, তবে নিজের ভালোটা আগে দেখতে হবে। এই ট্রিপটা উপভোগ করো মন খুলে। সাগরের কাছে এসেছো, সব দুঃখ ঢেবে ফেলে দাও। দুজনেই আবার হাসে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। দূর থেকে আরাধ্য হেঁটে আসছে, হাতে সানগ্লাস আর ব্ল্যাক শার্ট। আরু ও নীরা একসাথে হাঁটছে দেখে আরাধ্য এক মুহূর্ত থেমে গেল। তারপর গম্ভীর মুখে বলল, কি ব্যাপার? কি কথা হচ্ছে আমাকে রেখে? তেমন কিছু না, বাকি সব কোথায়? আরাধ্য পেছনে দেখিয়ে বলল। ওই যে। আয়ুষ হেলতে দুলতে আসতেছে বাবার হাত ধরে। অন্য হাতে তার টুপি। কুনাল তার বাবা মায়ের সাথে, আর আরশি আয়ুষের পেছনে। আরশিকে দেখে কুনাল এগিয়ে আসলো, আরশির পাশে দাঁড়িয়ে বলল, চলো আরশি, সমুদ্রের কাছে যাই। আয়ুষ কান খাড়া করে শুনল আরশি কি বলছে। আরশি মানা করেছে। কুনাল ঠোঁট কামড়ে আরশির হাত ধরে বলল, আহা চলোই না, খুব মজা হবে। আরশি হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি সমুদ্রের কাছে যাব না। আয়ুষ একটু ভাব নিল। শার্টের সামনে ঝুলিয়ে থাকা সানগ্লাসটা চোখে লাগালো। সে গিয়ে আরশিকে বলবে, চলো সমুদ্র দেখি, আর আরশি তার সাথে আসবে। কিন্তু তেমনটা হলো না। আরশি তার মায়ের কাছে চলে গেল। সেটা দেখে আয়ুষের হার্ট ব্রোকেন হলো। বুকে হাত দিয়ে গাইল, মধু হই হই বিষ খয়লা, মধু হই হই বিষ খয়লা, হন কারণে ভালোবাসার দাম ন দিলা, হন দোষ আন পাই ভালোবাসার দাম ন দিলা। রাত ছেলের মুখে এমন গান শুনে বলল, কি গান গাচ্ছি সেটা? চুপ কর তো। আয়ুষ রেগে মেগে তাকিয়ে বলল, আশি রিজেক্ট মি বাবা, মাই হার্ট ইজ ব্রোকেন, আই ক্রাইং নাও, মাই প্রেস্টিজ ইজ ফালা ফালা ইন ফ্রন্ট কুনাল ভাইয়া। রাত তপ্ত শ্বাস ফেলল। আবার ভুলভাল ইংরেজি বলছে। এই আরশিকে নিয়ে ভাবলেই এটা করছে। তোর বয়স হয়নি হার্ট ব্রোকেন হওয়ার, বড় হওয়া আগে সব ফিল্মি ডায়লগ না মেরে। ইউ ইনসাল্ট মাই লাভ বাবা, হাউ? ইনসাল্ট করিনি, বলেছি আগে বড় হতে, তারপর প্রেম ভালোবাসা নিয়ে লাফালাফি করিস। শোনো, তোমার মতে তো আমি এখনো ছোট। ওকে ফাইন, আমি মেনে নিলাম। কিন্তু আমি যখন বড় হব তখন কিন্তু আশিকে আমার চাই। আর তুমি বলেছো আমি তোমার সব কথা শুনলে আমি যা চাইবো তাই পাবো। তখন কিন্তু কথার খেলাপ করবে না বলে দিলাম। রাত ছেলের কথা মনোযোগ দিয়ে শুনল। রাত বুঝে না এইটুকু ছেলে কিভাবে এত ভালোবাসার পাগল। ওর তো এখন বয়স খেলাধুলা করার। তা না, ছেলে তার আরশি ব্যতীত কারোর সাথে কথা তো দূরে থাক, বন্ধুত্বই করেনি। আজ অবধি আয়ুষের কোনো বন্ধু নেই। রাত ছেলের মাথায় হাত রেখে বলল, এত আরশি আরশি করিস কেন? আরশির মাঝে কি এমন আছে? আয়ুষ সমুদ্রের দিকে তাকিয়ে বলল,
আশির মাঝে যা আছে বাবা তা আর কারোর মাঝে নেই। আমার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস আশির নামে। আমার হৃৎপিণ্ডটায় আমার কোনো অস্তিত্ব নেই, পুরোটা জুড়ে কেবল আশি। তাকে না পেলে আমার নিঃশ্বাস সেদিনই থেমে যাবে বাবা। রাত গাঁটটা মারল ছেলের মাথায়। এসব ডায়লগ কোন মুভিতে শুনেছিস শুনি? আয়ুষ মুখটাকে কালো করে বলল, এসব তোমার ফিল্মি ডায়লগ মনে হলো? এগুলো তোমার ছেলের ইমোশন বাবা। সাগরে ফেলে দে এমন ইমোশন। তুমি কখনোই বলো না তো বাবা। আর আমার সাথে আমাকে আল্লাহ বড় কেন বানাচ্ছে না? আর কতকাল আমি ছোট থাকবো? এই ছোট জীবনটা ভালো লাগছে না। আমি বড় হব, বিয়ে করব। এখনো বিছানায় হিসু করিস, আবার বলছে বিয়ে করবে। একদম মিথ্যা বলবে না, আমি হিসু করি না বিছানায়। হয়েছে, চল ঘুরতে এসেছি, ঘুর। রাত ছেলেকে নিয়ে সমুদ্রের কাছে আসলো। আরও অনেক পর্যটকরা গোসল করছে, ছবি তুলছে, আনন্দ করছে। কুণাল বারবার আরশির দিকে তাকাচ্ছে। সেটা দেখে আরশি মায়ের হাত টেনে পড়ল। মা, আমি রুমে যাব। কেবলই তো এসেছে তারা, আর মেয়েটা এখনই বলছে রুমে যাবে। কি বলি তো আসলাম আরশি। আমার ভালো লাগছে না। আয়ুষের সাথে খেলা করো। আয়ুষ ভাইয়া ভুলভাল ইংরেজি বলে শুধু। তুমি শুদ্ধটা শিখিয়ে দিবে। আয়ুষ, ও আয়ুষ। আয়ুষ সন্ধ্যার ডাক শুনে পানি থেকে উঠে বলল, হ্যাঁ চাচি বলো। আরশিকে নিয়ে খেলা করো। তোমার মেয়ে তো জীবনে আমার সাথে খেলা করেনি, আজ করবে ভাবলে কি করে? আরে খেলবে, নিয়ে যাও। আরশি আয়ুষের সাথে থাকবে কিন্তু। সন্ধ্যা আষাঢ়ের কাছে গেল। আয়ুষ আরশির দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, কি খেলা যায় বলো তো? ছুঁয়াছুঁই। কথাটা বলে শেষ করতে না করতেই কুণাল চলে আসলো। এগিয়ে এসে বলল, কি করছো তোমরা? কুণালের উপস্থিতি টের পেয়েই আরশি আয়ুষের হাত ধরে বলল, আমি রুমে যাব আয়ুষ ভাইয়া। ভাইয়া ডাক শুনে আরশির মুখটা কালো হয়ে গেল। ভাইয়া কেন বলছো আশি? আমি তোমার ফিউচার ভাইয়া। ডোন্ট কল মি ভাইয়া, নাম ধরে রাখবে। কুণাল ভাইয়া থাকো, আশিকে নিয়ে চললাম কোথায় যাচ্ছ? হোটেলে। আমিও আসি। তার দরকার নেই, ইউ ক্যান গো এনজয়। আয়ুষ আরশির হাত ধরে নিয়ে গেল। কুণাল যাওয়ার পানে তাকিয়ে রইল। হোটেলে এসে আয়ুষ আরশিকে বলল, এখন হোটেলে আমরা কি করব একা? তুমি আমি তো কিছুই চিনি না। আমি টিভি দেখবো। চলো, বাচ্চা মানুষ, তোমাকে কার্টুন ছেড়ে দিই। আয়ুষ রুমে এসে টিভি ছেড়ে দিল। আরশি টিভি দেখতে লাগলো। সমুদ্রে তো প্রায় অনেকক্ষণ গোসল করে হোটেলে ফিরল আরুরা। আরু রুমে ঢুকে ভেজা জামা কাপড় পাল্টানোর জন্য ওয়াশরুমে ঢুকতে চাইলে আরাধ্য বাধা দেয়। আরু ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, আবার কি হলো? কি করবে? অন্ধ নাকি? দেখছেন না কি করব? চল একসাথে করে। আরু আরাধ্যকে ঠেলে দূরে সরিয়ে বলল। অসভ্য, সরুন তো। আরাধ্য আরুকে টেনে নিজের কাছে এনে বলল, সরবো কেন? কাছে আসবো, চল। একদম না। কি একদম না? আপনি যা চাইছেন তা হবে না। লজ্জা পাস নাকি এখনো? আপনার মতো আমি ব্যালেহাজ নাকি? বেলে হাজ না হলে বাপটা শুনবো কি করে? হয়েছে, সরুন, জামা কাপড় বদলাতে দিন। আই নিড ইউ বললাম যে। রাতে। পাক্কা? আরাধ্য ছেড়ে দিল। আরু ছাড়া পেয়ে চলে গেল জামা কাপড় বদলাতে। রাতে ডিনারটা যার যার রুমে দিয়ে গেল ওয়েটার। আয়ুষ তার ডিনারটা নিয়ে আরুদের রুমে আসলো। আকস্মিক আয়ুষকে দেখে আরাধ্য ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কিরে, আমাদের রুমে কি তোর? আয়ুষ মুখটাকে ফ্যাকাশে করে বলল, ব্রো, আমি তোমার সাথে থাকবো। আমার সাথে থাকবি মানে? তোমার সাথে ঘুমাবো। কেন? আমার সাথে কি মধু লাগানো নাকি? তোমার সাথে অনেক কিছু শিখবো। কি শিখবে? ম্যাচিউর হওয়ার টেকনিক শিখবো। আমি নিজে এক হাত পাগলা, তোকে কি ম্যাচুর হওয়া শেখাবো? যা অনলাইন কোর্স কর গিয়ে এটার উপর। তোমরা কেউই আমায় পাত্তা দাও না ব্রো, আমি আর থাকবোই না দেশে। কোথায় যাবি তাহলে? দু চোখ যেদিকে যায় সেদিকেই। সন্ধ্যা হলে ফিরে আসিস বাসায়। আয়ুষের রাগ হলো। আরু ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলল, খাবারটা খেয়ে ঘুমাতে চা। আমি তোদের সাথে ঘুমাবো। আরাধ্য ইশারায় আরুকে না করতে বলল। আয়ুষকে এ ঘরে রাখা যাবে না। আয়ুষ থাকলে আরুকে কাছে পাবে কি করে? আরু এই সুযোগটাই কাজে লাগিয়ে বলল, আচ্ছা ঘুমা, সমস্যা নেই, আমি নীরার সাথে ঘুমাচ্ছি গিয়ে। আরাধ্য কথাটা শুনে পারছে না তো আরুকে কাঁচা চিবিয়ে খেতে। আয়ুষ বোনকে থ্যাঙ্কস বলল।
আরও খাবারটা খেয়ে চলে গেল। আয়ুষ দরজাটা আটকে দিয়ে বিছানায় এসে শুয়ে বলল, ব্রো স্লিপ। তুই স্লিপ দে শালা, আমার ঘুমের 12টা বাজে। একসময় তুমিও আমার শালা হবে, তখন আমিও কথায় কথায় তোমায় শালা বলে বকা দিব। সুমন্দি হব গর্ধব। তাহলে বলবো এই বোনের ভাই সুমন্তি, রেসপেক্ট দিয়ে কথা বলো। রেসপেক্টের মায়ের বাপ। উফ, চেইতো না তো, ঘুমাও, মাথা ঠান্ডা করো। এই, তুই চুপ করবি? আমার বউরে ভাগাই দিলি কেন? কোথায় জাগিয়ে দিলাম? আপু তো নিজে থেকেই চলে গেল তুই কেন আসলে এই ঘরে? তোমার সাথে ঘুমাতে। তাহলে চুপচাপ ঘুমা, বক বক করে মাথা খাবি না। রাগ মাথায় চড়ে আছে, কখন না যেন অধৈর্য হয়ে তোকে ফেলে দিই বেলকনি থেকে। ধৈর্য নাই কেন তোমার? তুই বড় হ, বিয়ে কর, তারপর দেখিস ধৈর্য কেন থাকে না। আমার প্রচুর ধৈর্য ব্রো। আচ্ছা যাও, বক বক করবো না। গুড নাইট, হ্যাভ এ নাইস ড্রিম, সকালে দেখা হবে। আয়ুষ উল্টো হয়ে ঘুমালো। আরাধ্য এখন কি বসে বসে মশা মারবে নাকি? সে তো এই রাতটা বউকে চেয়েছিল, আর শালা এসে দূরে সরিয়ে দিল। হে পুরুষগণ, তোমরা এক বাপের এক মেয়েকে বিয়ে করবে, এমন বিচ্ছু বলে যাদের আছে তাদের মেয়েকে কখনোই বিয়ে করো না। খুব যন্ত্রণার সহিত রাতটা পার করেছে আরাধ্য। আয়ুষ একবার পা তুলে দেয় তো আরেকবার হাত ঠাস ঠাস করে শরীরের উপরে ফেলে দেয়। আরাধ্য কিছুক্ষণ বসেছিল তো কিছুক্ষণ আধশোয়া। আয়ুষকে ইচ্ছে করছিল কোলে করে বেলকনি থেকে ফেলে দিতে। বেয়াদব ছেলে। আরও আরাধ্যর মাঝে আসে। খুব ভোরেই আরাধ্য রুম ছেড়ে নীরার রুমে আসে। নীরার ঘুম ভাঙে আরাধ্যর ডাকে। নীরা বিছানা ছেড়ে উঠে দরজা খুলে আরাধ্যকে দেখে কিছু বলার আগেই আরাধ্য বলে, তুমি আমার রুমে চলে যাও তো, নীরা আয়ুষের কাছে। নীরা ঘুম চোখে বুঝল না কথাটা তৎক্ষণাৎ। আপনার রুমে যাব মানে? আমার রুমে গিয়ে ঘুমাও, আয়ুষ আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি। আই নিড স্লিপ উইথ মাই ওয়াইফ। নীরা রুম থেকে বের হতেই আরাধ্য দরজা লাগিয়ে দেয়। নীরা হতবাক হয়ে যায়। আরাধ্য বিছানার দিকে তাকিয়ে দেখে তার বউ মহানন্দে ঘুমাচ্ছে, অথচ আরাধ্যর একটু ঘুম হয়নি। আরাধ্য বিছানায় গেল, চাদরের ভেতরে ঢুকে আষ্টে পৃষ্ঠে আরুকে জড়িয়ে ধরল। আকস্মিক এমন জড়িয়ে ধরায় আরু চমকে ওঠে, ঘুম ঘুম চোখে বলে, আরে নীরা, কি করছো কি? স্বপ্ন টপ্ন দেখছো নাকি? ছাড়ো বোন। আরাধ্যর কপাল কুঁচকে আসলো। আরুর কানের লতিতে কামড় দিয়ে বলল, বিয়ের এতদিন হয়ে গেল, তারপরও জামার চোখ এখনো চিনতে পারিস না গাধা? আহম্মক, চোখ খোল। আরু চোখ মেলে তাকালো, নিজের অতি কাছে আরাধ্যকে দেখে চমকালো। আপনি এখানে কখন এসেছেন? নীরা কোথায়? পাঠিয়ে দিয়েছি নীরা কেমন রুমে। ওটা তোর ভাই নাকি আটার বস্তা, হাত পা ছোড়াছুড়ি করে। কতবার সোজা করে শুয়ে দিয়েছে, তারপরও বান্দে আমার পায়ের কাছে গিয়ে মাথা দিবে, পা দিবে বুকে। ম্যারালেস পোলাপান। আশ্চর্য, ছোট তো। কিশোর ছোট, এখন ক্লাস 8-এ পড়ছে, কমার্স গেলে 9-এ উঠবে। এখনো বাচ্চা। পিটার খাওয়া তোর ভাইকে, বাচ্চা হয়ে থাকলে। আশ্চর্য, এত রাগ করছেন কেন? আমি ঘুমাবো? তো ঘুমান না, না করেছে কে? তুই আমার সাথে থাকবি, তোকে জড়িয়ে ধরে ঘুমাবো। আমার ঘুম নেই আর। তো তো মানে? ছাড়ুন, আমি উঠবো। না, বেলা 11টায় বের হবি রুম থেকে গোসল সেরে। পাগল নাকি আপনি? ইয়েস বেবস, আমি আসলেই পাগল। আরাধ্য আরুর ওড়না ধরে টান দিল। আরু রাগে চোখে তাকিয়ে বলল, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। হোক না একটু বেশি বেশি, মন্দ কি তাতে? তুই আমি আর বদ্ধ ঘর, উফ, পুরো জমে ক্ষীর। আরুর গলায় চুমু খেলো আরাধ্য। তারপর ধীরে ধীরে দুটি হৃদয়ের মিলিত হলো। আয়ুষ ঘুম থেকে উঠে নীরাকে দেখে চোখ ডলতে ডলতে শোয়া থেকে উঠে বলল, ব্রো, আমাকে তোমার রুমে দিয়ে গেছে রাতে, তাই না? না, আমি এসেছি। ব্রো কোথায়? আমার রুমে। আয়ুষ ভালো করে রুমটা দেখলো। ব্রোয়ের রুমেই তো আছে। কি করছে ব্রো তোমার রুমে? জানি না। দেখে আসবো? নীরা চোখ বড় বড় করে বলল, এই না না, তুই দেখে আসবি কেন? বাচ্চা ছেলে, যা ফ্রেশ হয়ে নে গিয়ে। আয়ুষ বাবা মায়ের রুমে আসলো। তার বাবা মা মিলে বেলকনিতে বসে ধোঁয়া ওঠা চা খাচ্ছে। আয়ুষ পাশে বসে বলল, এই, তোমরা চা খাচ্ছ? রাত চায়ে চুমুক দিয়ে বলল, না, বিরিয়ানি খাচ্ছি। আমি তো দেখছি তোমরা চা খাচ্ছ। দেখার পরও জিজ্ঞেস করলি কেন? এমনিই করলাম।
আমরা ঢাকা যাব কবে? কেন, ভালো লাগছে না? একটুও ভালো লাগছে না। আমি পিছিয়ে যাচ্ছি পড়াশোনাতে। 2-1 দিন পিছালে কিছু হয় না। রেজাল্ট খারাপ আসলে তো তখন তুমিই বকবে। আচ্ছা, তোর বাইরে পড়াশোনা করার ইচ্ছে আছে? কোন দেশে? কানাডা? আশিকেও পাঠাবে আমার সাথে? হুম। তাহলে যাব না। রাত বসা থেকে উঠে চলে গেল। 10টার দিকে আরু নিজের রুমে এসে গোসল করে তারপর ব্রেকফাস্ট করতে গেল। আরুর পরপর আরাধ্য আসলো। দুজনে খেয়ে দিয়ে সমুদ্র দেখতে গেল। নীরা রিসোর্টের সুইমিং পুলের পাশে দাঁড়িয়েছিল, তার দৃষ্টি পানির দিকে। রিসোর্টে তাদের পরিবারের কেউ নেই, তারা সবাই সমুদ্রের কাছে গেছে। নীরা কি একটা ভেবে যেন পাশ ফিরে যেতেই আকস্মিক কারো সাথে ধাক্কা খেল। মাথা তুলে সরি বলতে গিয়ে দেখল এক পুরুষ। নীরা দূরে সরে গিয়ে বলল, দুঃখিত, আমি দেখিনি আসলে। ডোন্ট সে সরি, দোষটা আসলে আমারই। আই এম এক্সট্রিমলি সরি। নীরা চলে গেল। লোকটা সাথে থাকা ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, মেয়েটা কে? মেয়েটা পরিবারের সাথে ঘুরতে এসেছে স্যার। নাম কি? জানি না। জেনে জানাবেন তো আমায়, আর ওর বাবা মা কে সেটাও জানাবেন। জি অবশ্যই। লোকটা চলে গেল। নীরা রুমে এসে বেলকনিতে গা এলিয়ে দিল। রাতের দিকে রিসোর্টের বাহিরে আড্ডা বসলো আরুদের। আয়ুষ গিটার বাজাচ্ছে আর কুণাল গান গাইছে। আয়ুষ প্রশংসা করল কুণালের কণ্ঠের, বলল, কুনাল ভাই, ইয়োর ভয়েস জাস্ট ওয়াও গো। কুণাল স্মিত হাসলো আরশির দিকে তাকিয়ে। তোমার ভালো লেগেছে আরশি? আরশি নাক মুখ কুচকালো, ছোট করে জবাব দিয়ে বলল, না। কুণালের মুখ চুপসে গেল। আয়ুষ তা দেখে বলল, কুনাল ভাই, ডোন্ট আপসেট। আশিরও আমি বলছি, ইটস টু গুড। কুণাল আয়ুষের কাঁধে হাত রেখে বলল। তুমি ভীষণ লয়াল আয়ুষ। আয়ুষ শার্টের কলার টেনে বলল। একদম পিওর লয়াল আমি। কুণাল মুচকি হেসে বলল, তুমি যত লয়াল হবে আয়ুষ, ততই তোমার পরিচয় হবে চিটারের সাথে, তাই সাবধান। দুনিয়া চিটার হোক তাতে আমার কি, আমার চেনা জানা মানুষগুলো না হলেই হলো। আরাধ্য গিটার কেড়ে নিল আয়ুষের থেকে, তারপর বলল, কি বিশ্বাস করছিস তোরা? কিছু না ভাইয়া। আরাধ্য কারোর উপস্থিতি টের পেয়ে সামনে তাকিয়ে দেখল এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আরাধ্য জিজ্ঞেস করল, কিছু বলবেন? ভদ্রলোক জবাব দিল। জি। নীরা তাকালো না, সে ঘাসের দিকে তাকিয়ে আছে। লোকটা নীরাকে দেখিয়ে বলল, ওনার নাম কি? আরাধ্য ভ্রু কুঁচকালো। কেন বলুন তো? প্রশ্নের উপরে প্রশ্ন করতে নেই, জবাব দিয়ে তারপর জিজ্ঞেস করুন। ওর নামই সেরে। লোকটার কপালে 2 ভাঁজ পড়ল। মজা করছেন? আপনার সাথে আমার মজার সম্পর্ক? নামটা বলুন। যার নাম, তার কাছে জিজ্ঞেস করুন। এই মিস নীলজামা পরা, আপনার নাম কি? নীরা এবার মাথা উঁচু করে তাকালো। দুপুরের সেই লোককে দেখে চমকালো। আপনি? চিনতে পেরেছেন? চেনো ওনাকে? না ভাইয়া, দুপুরের দিকে জাস্ট কথা হয়েছিল। নাম কি আপনার? আমার নাম জেনে আপনি কি করবেন? অনেক কিছুই করতে চাচ্ছি, নামটা বলুন। পাশ থেকে আরু বলল, ওর নাম নীরা। এখন বলেন কি, অনেক কিছু করতে চাইছেন? আমার নাম শাহিদুল ইসলাম, এই রিসর্টের মালিক। তো? তো কিছুই না, এমনি পরিচয়টা দিলাম, কোনো অসুবিধা হলে জানাবেন। আপাতত আপনি অসুবিধা করছেন ভাই। সহ্য করে নিন আপু। আর এই যে মিস, আমার নাম আর আমাকে ভুলবেন না কিন্তু। নীরা বিরক্ত হলো, বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনাকে মনে রাখার তো কোনো কারণ দেখছি না। আপনি চাইলে কারণ দেখাতে পারি। আই এম নট ইন্টারেস্টেড। নীরা চলে গেল। সাইদুল নীরার যাওয়ার পানে তাকিয়ে হাসল। আরাধ্য তা খেয়াল করলো। লোকটা চলে যেতে আরাধ্য আরুকে বলল, এ ছেলের মতলব ভালো না। নীরাকে কিভাবে যেন দেখছিল। নীরার সাথে সাথে থাকিস তো, শত্রুতে অভাব নেই আমাদের। রাত হতেই যে যার রুমে চলে গেল। পরের দিন সকালে, আজ বিকেলে তারা ঢাকা চলে যাবে, সেজন্য লাগেজগুলো সব গুছিয়ে রাখলো। দুপুরে খাওয়া শেষ করে তারা রিসোর্ট ছেড়ে বের হতে নিলে সাইদুল নামের লোকটা নিখিলকে ডেকে ওঠে। লোকটা নিখিলকে নিয়ে সাইডে গেল। বেশ অনেকক্ষণ কথাবার্তা বলে গম্ভীর মুখে ফিরল। কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দিল না।
সারা রাস্তা কি যেন ভাবতে ভাবতে আসলো। ঢাকায় ফিরেই দুটো খবর শুনেছে আরাধ্যরা। এক হচ্ছে শ্রেয়াস সাগর ছাড়া পেয়েছে, আর দুই হলো নীরার বিয়ে দিতে চাচ্ছে নিখিল। ছেলেকে এখনো কেউ জানে না। হুট করে একদিনের মাঝে এমন সিদ্ধান্ত দেখে আরাধ্যর কেমন একটা খটকা লাগলো। কি হয়েছে যে মেয়েকে বিয়ে দিতে চাইছে, আর কার সাথেই বা বিয়ের কথাবার্তা হচ্ছে? পরের দিন বিকেলে হসপিটালে যাওয়ার পথে রাস্তায় সাগর আর শ্রেয়াকে দেখতে পেল আরাধ্য। হা হা হি হি করতে করতে আইসক্রিম খাচ্ছে দুই বেহায়া নির্লজ্জগুলো। আরাধ্যর ইচ্ছে করলো পাশে থাকা ড্রেনে দুটোকে চোবাতে। আইসক্রিম কেন খাচ্ছে? গু খেতে পারে না বেয়াদবগুলো? খেতে গিয়ে গলায় আটকে গিয়ে মরতে পারে না? জীবন অতিষ্ঠ করে ফেলেছে। আরাধ্যর এখন মনে হচ্ছে ডক্টর না হয়ে পুলিশ হতো। দুদিন পর পর এদের থানায় ধরে নিয়ে উত্তম মধ্যম দিত। বিভিন্ন কেসের ফেক মামলা ঢুকিয়ে দিত শাকচুন্নি কোথাকার। ঢাকায় আসার 4 দিন পর নীরাকে পাত্রপক্ষ দেখতে আসলো। নিখিল সন্ধ্যা ও রাতের সকলকে দাওয়াত দিয়েছে। রাত বাদে সকলেই এসেছে, তবে পাত্রের জায়গায় সাইদুলকে দেখে চমকালো। এই ছেলেকে তো কক্সবাজারে দেখেছিল তারা। নিখিল সবার মুখের এক্সপ্রেশন দেখে ধীর স্থির হয়ে বলল, সাইদুল নীরাকে পছন্দ করে, আর আমি খোঁজ খবর নিয়েছি। রিসোর্টের মালিক, তার উপর বিজনেস করে। পরিবারের এক বাবা ছাড়া আর কেউ নেই। তাই বলে মামা এত তাড়াতাড়ি নীরার বিয়ে দেবে? এত তাড়াতাড়ি কোথায়, এখন কাবিন করে রাখবে। নীরার পড়াশোনা শেষ হলে তারপর বিয়ে যাবে। নীরা রাজি আছে? আরও চলে আসলো নীরার রুমে। নীরা তখন আয়নার সামনে বসা, পরনে তার পিঙ্ক কালারের শাড়ি। আরও গিয়ে পাশে দাঁড়ালো। মুখে কোনো হাসি নেই নীরার। আরও কাঁধে হাত রেখে বলল, তুমি রাজি বিয়েতে? জি আপু। মন থেকে? হুম। আলহামদুলিল্লাহ। চলো যাওয়া যাক তাহলে। আরও নীরাকে নিয়ে চলে গেল। বসার ঘরে সাইদুল আর তার বাবা বসে আছে। সাইদুলের বাবা শফিক কথা বলছে নিখিলের সাথে। ছেলের পছন্দের কথা শুনেই চলে এসেছে সে বিয়ে ঠিক করতে। নীরাকে তাদের বেশ পছন্দ হয়েছে। হাতে আংটি পরিয়ে তারিখ ঠিক করলো কাবিনের। সাইদুল মুগ্ধ হয়ে দেখল নীরাকে। আংটি পরানোর শেষে তাদের দুজনকে আলাদা কথা বলতে বলার জন্য পাঠানো হলো। ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে নীরা সাইদুল। কারোর মুখে কোনো কথা নেই। সাইদুল নিজ থেকেই এই নীরবতা ভেঙে বলল, আজ আপনাকে চমৎকার লাগছে মিস নীরা। ধন্যবাদ। মন থেকে রাজি হয়েছেন তো? জি। ভেবে বলছেন তো? এখনো সময় আছে, ভেবে বলুন। সারা জীবনের ব্যাপার। ভেবে রাজি হয়েছি। আচ্ছা বেশ, তাহলে বিয়েটা আপনার মেডিকেল পড়া শেষ হলেই করছি। হুম। চলুন তাহলে যাওয়া যাক। আগামী 1 সপ্তাহ পর কাবিনের তারিখ ঠিক করা হলো। বিকেল গড়াতেই আরুরা চলে আসলো নিজেদের বাসায়। আরাধ্য আসেনি, সে ও বাড়ি থেকে সোজা হসপিটালে চলে গেছে। রাত 10টার দিকে খবর আসলো শ্রেয়ার স্বামী ইন্তেকাল করেছে। এতদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, রাত 9:15-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। লোকটার মৃত্যুর খবর শুনে সবাই ইন্না লিল্লাহ পড়লেন। আরুর আজকাল বাড়িতে একাই কাটে শাশুড়ির সাথে। অনার্স শেষ হয়েছে কয়েক মাস আগে, এখন মাস্টার্সে ভর্তি হবে। আরু ভাবছে মাস্টার্সটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করবে। আজ আরাধ্য ফিরলে তাকে জানাবে। আরাধ্য দুপুরে বাড়ি আসলে আরু জানায়। আরাধ্যর কোনো আপত্তি নেই। এদিকে নীরার আকদেরও সময় হয়ে এসেছে, শপিং করা বাকি। অথচ আরাধ্যর হসপিটালে ভীষণ চাপ। আরাধ্য তার ক্রেডিট কার্ড আরুর হাতে দিয়ে বলল মায়ের সাথে গিয়ে শপিং করে নিতে। বিকেলের পর সন্ধ্যা আরু বসুন্ধরা থেকে নিজেদের জন্য শপিং করে নেয়। নীরার আকদের সব শপিং টপিং সাইদুলদের পক্ষ থেকে পাঠানো হয়েছে। বিছানায় রাখা সব। নীরা নির্নিমেষ চোখে তাকিয়ে দেখল তা। জীবন কি অদ্ভুত, তাই না? যারে চাওয়া হলো তারে পাওয়া হলো না, আর যাকে চাইল না সে জীবনে নিজ থেকে বিনা আমন্ত্রণে চলে আসলো। নীরা লাল শাড়িটা পরে রেডি হয়ে নিল। আয়নায় শেষবার নিজেকে দেখে নিল। সুন্দর লাগছে তাকে সাধারণ সাজে। আরু পার্পল কালারের 3 পিস পরেছে, আরাধ্য পরেছে ব্ল্যাক শার্ট প্যান্ট।
কিছুটা অস্বস্তি লাগছে আরুর। খাবার খাওয়ার সময় বেশি খেতে পারেনি, আর বেয়াদব আরাধ্য ঠেসে ঠেসে খাবার দিয়েছিল। ইচ্ছে করছিল সবগুলো খাবার আরাধ্যর মুখে ঠুসে দিতে আরুর, কিন্তু পারেনি। কয়েক লোমকা খেয়ে উঠে এসেছে। সাইদুল আর নীরাকে পাশাপাশি বসিয়ে শুভ কাজটা সেরে ফেলা হলো। নীরার বুক ধুকপুক করছিল। নতুন এক অধ্যায় জীবনে পা রাখলো তারা আজ। সবাই দোয়া করলো তারা যেন সুখে থাকে। নীরার আকদের 1.5 সপ্তাহ পর থেকে আরুর শরীরটা আবার খারাপের দিকে চলে গেল। ঠিক মতন খাই না, বমি বমি ভাব, একটুতেই হাঁপিয়ে যায়, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। সন্ধ্যা আরুর এমন অবস্থা দেখে চিন্তায় পড়ে গেল। আবার কালো জাদু করেনি তো শ্রেয়া? সন্ধ্যা আরাধ্যকে খবর জানালো আরুর অবস্থা ভালো না, আগের মতন হয়ে গেছে। আরাধ্য ভ্রু কুচকালো সে কথা শুনে। মাসি আবার সাহস করবে কালো জাদু করার? ভরসা নেই, করতেও পারে। আরাধ্য চলে আসলো বাসায়। রুমে ঢুকে দেখলো আরু ওয়াশরুম থেকে বের হচ্ছে। আরাধ্য খাটের উপর বসে বলল, কিরে, শুনলাম বমি করে বলে উল্টে ফেলেছে সব। মাসি আবার কালো জাদুটা তো করলো নাকি? আরাধ্যর কথা শুনে আরু অসুস্থ শরীর নিয়ে বিছানায় বসলো। হতে পারে, গিয়ে জিজ্ঞাসা করুন আপনার মাসিকে তার কোন পাকা ধানে আমি মহিষ চড়িয়েছিলাম। তার তো ক্ষেত নাই, পাকা ধান কি করে লাগাবে? সুইমিং পুলে লাগানো ছিল, হয়েছে এবার। আরাধ্য পাশে বসলো, আরুর হাত ধরে বলল, সমস্যা কি তোর, বল আমায়। বইটুমি করবি না, চল আবার কবিরাজের কাছে নিয়ে যাই।